শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী ও সুপ্রিয় দর্শক এবং আমাদের সেই ক্রীড়া সমাজের সে অগ্রপথিক এবং ক্রীড়া সমাজের সেই পথিকৃত সকলকেই জানাচ্ছি আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজ 26শে জানুয়ারি 2021 রোজ মঙ্গলবার সন্ধ্যা 7:30 যে অনুষ্ঠানের কথা ছিল সেটা এখন আমাদের 8টা প্রায় ছুঁই, যেহেতু আমাদের কিছু দুর্যোগের কারণে সেই সমস্যায় আমরা পতিত হয়েছিলাম, এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়েছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সকলকে ধনী স্পোর্টসের পক্ষ থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে ধনী স্পোর্টসের লাইভ প্রোগ্রামের সাথে যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি খেলাধুলা বিষয়, সমাজ সংস্কারক বিষয়ে এবং সেখানে শিক্ষা বিষয়ে আলোচনার জন্য এমন এক ব্যক্তিকে আমরা আমাদের ধর্মী স্পর্শের সিনে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন আমাদের সকলেরই একজন মান্যবর ব্যক্তি, যিনি ক্রীড়াঙ্গনের এক ধ্রুবতারা, যিনি হচ্ছেন আমাদের সেই ক্রীড়া সমাজের অগ্রগতি এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারী। সমাজ অঙ্গনে ও বাস্তব জীবনে উভয় ক্ষেত্রেই যাহারা সৌন্দর্যবোধ, সেখান থেকে মুক্ত বুদ্ধির চেতনা ও শিশু প্রেমের আদর্শের অনুসারী, তাদের মধ্যে অন্যতম আমাদের আজকের অতিথি ধনী স্পোর্টসের মাধ্যমে এবং সেই ধনী স্পোর্টসের পক্ষ থেকে সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই, আপনাকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের সেই ধনী স্পোর্টসের পক্ষ থেকে যে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অর্থাৎ সরাসরি যে সম্প্রচারিত আজকের যে আলোচনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি জায়গা, যে জায়গাটি একটি শিক্ষাঙ্গন, শিক্ষা নামের যে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে নারায়ণগঞ্জ ইসরায়েল রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। যে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1984 যেই প্রতিষ্ঠানের যিনি তিনবারে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি একজন শিক্ষানুরাগী। পরতে আজকে ওনার সামাজিক কী কী দৃষ্টিকোণ দিয়ে কাজ করছেন প্রত্যেকটি কথা আজকে আমাদের আলোচনার মাধ্যমে ফুটে উঠবে। প্রথমে আপনার কাছে জিজ্ঞাসা, আপনারা যেহেতু আমরা বলে থাকি ছোট্টবেলাটা হচ্ছে আমাদের সবচাইতে আনন্দের দিন, যে দিনটিকে আমরা বলে থাকি শৈশবের একটি পর্ব আপনি পাড়ি দিয়ে এসেছেন, এবং সেই শৈশবের সময় প্রথম আপনার ফার্স্ট লেসন অর্থাৎ শিক্ষা জীবনটা কোন বিদ্যালয় থেকে শুরু হয় এবং ক্রীড়া জীবনটা কোন প্রতিষ্ঠান থেকে আপনার শুরু হয়, যদি একটু সংক্ষেপে বলতেন এই ব্যাপারে। আসলে ছোটবেলা আমাদের এই ইসরায়েল বা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জি, ওখান থেকে পড়ালেখা শুরু করছিল। হয়। আর ক্রীড়াঙ্গনটা আসলে আমাদের দুর্নির্বার একটি ক্লাব ছিল। জি, দুর্নির্বার ক্লাব, ওই ক্লাবের মাধ্যমে আমি খেলেছি এবং কর্মে নামগুলি ফার্স্ট ডিভিশন, জি, তো ঢাকারও অনেক বিভাগে আমরা খেলেছি। হ্যান্ডবল, ফুটবল, এগুলো সব খেলায় মোটামুটি আমরা অংশগ্রহণ করেছি। পরবর্তীতে হাই স্কুলে আমি আমরা চ্যাম্পিয়ন করতে পেরেছি। হাই স্কুল নারায়ণগঞ্জ হাই স্কুলে আমি খেলেছি, পড়ালেখা করছি, হাই স্কুলে খেলেছি। এখান থেকেই আমরা মানে ক্রীড়াঙ্গনটা চলে আসছেন এবং দেখতে পেয়েছি আমরা ক্রীড়াঙ্গনের উপরে আপনার একটা অগাধ ভালোবাসা আছে। সেই ভালোবাসার তাগিদে আপনি কিন্তু একটি প্রতিষ্ঠানও কিন্তু সেখানে কিন্তু গড়ে তুলেছেন, যার নাম হচ্ছে ইসরায়েল বন্ধন ফুটবল কোচিং সেন্টার। এই যে ইসরায়েল বন্ধন ফুটবল কোচিং সেন্টারটা প্রতিষ্ঠার লগ্ন এবং প্রতিষ্ঠা করেছেন, কোথা থেকে ইন্ধনটা পেয়েছেন, উৎসাহটা কোথা থেকে পেয়েছেন যে একটি ক্রীড়া প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন মনে করেছেন? আসলে আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল, জি, ফ্রেন্ড সার্কেলের ভিতরে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে একটা ফুটবল টিম আমাদের দরকার, ফুটবল বা হ্যান্ডবল, আচ্ছা, বা ক্রিকেট। হ্যাঁ, তখন ফ্রেন্ড সার্কেল মিলে চিন্তা করলাম যে আমরা সবাই মিলে কিছু তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, সবাই আচ্ছা, খারাপ ছিল, সবাই কম বেশি দিয়া আমাদের ফ্রেন্ড সার্কেল যে 20-30 জন ছিল সবাই সহযোগিতা করেছেন। করার পরে আমরা একটা টিম করেছি। জি, তা হয়তো ওটার ভিতরে আমি একটু টাকা পয়সা একটু বেশি করেছি। আমরা দেওয়ার পরে তখন আমার ওই জায়গা থেকে বন্ধু বান্ধব সবাই মিলে বলো যে এটা প্রতিষ্ঠাটা
তুমি হও আপনাকে টিম সুন্দর হচ্ছে, তখন জি। আমরা ওই টিমটা করতে সাথে এই জন্য টিমটা করার পিছনে আমাদের এই বন্ধু মাহমুদ হাসান সুজন কোচ, উনি এটা প্র্যাকটিসের দায়িত্ব নিল। জি দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশনের ডাইরেক্টর ছিলেন বিএ জুবাইর নিপু ভাই। জি জি এই নিপু ভাই তখন সুজনকে একটু প্র্যাকটিস দেখাইলো, দেখানোর পরে বাচ্চাকে দেখালো। আমরা যখন টিমটা শুরু করি 2000 সুসম্ভবত 3-এ, জি তাই আমরা কিছুদিন যাওয়ার পরে অনূর্ধ্ব-10 বাংলাদেশে আমাদের এই টিম থেকে জি 10 জন ছেলে চান্স পেল জাতীয় দলে। জাতীয় দল। তখন এরা বাইরে খেলতে গেল। তখন থেকে এই বন্ধন টিমটা আমাদের খুব আস্তে আস্তে নারায়ণগঞ্জ বলে সকলের কাছে জনপ্রিয়ত হয়ে উঠলো। আমরা এখন ক্রীড়া সংস্থার একটা ওখান থেকে আপনার প্রেরণাটা শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যেহেতু আমরা পেয়েছি ইসরায়েল বন্ধন ফুটবল কোচিং সেন্টার, যিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মাহবুবুর রহমান সুজন। সেই সুজন স্যারও তো আমরা দেখেছি বাংলাদেশ যে ফুটবল ফেডারেশনেরও কিন্তু একজন নিয়োগপ্রাপ্ত একজন কোচ এবং বিভিন্নভাবে কাজ করে থাকেন ফুটবল ফেডারেশন। এই যে ফুটবল ফেডারেশনের একজন ব্যক্তিও আপনাদের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের প্রধান কোচ হিসেবে কাজ করছেন, এতে করে আপনাদের বাড়তি কোনো গৌরব কি উপলব্ধি করেন এরকম একটা বড় মাপের একজন কোচ পেয়ে আপনাদের ফুটবল কোচিংয়ে? আসলে বন্ধন ফুটবল কোচিং যেহেতু মাহমুদ হাসান সুজন শুরু করলো, জি তখন বিএ জুবাইর নিপু ভাই তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডাইরেক্টর ছিলেন। জি জি ওনার মাধ্যমে সুজন কিছু টেকনোলজি, খেলার টেকনোলজি জানতে আচ্ছা, পারলো। আচ্ছা, জানতে পেরেই আচ্ছা 10টা প্লেয়ার যখন বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণ করতে আচ্ছা, আচ্ছা। পেরেছে, তখন সকলের যারা উপর লেভেলের ক্রীড়াবিদ ছিল তারা সকলের চোখে পড়েন। জি পড়ার পরে এই সুজনকে তারা বাফুকে একটা কোচের দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব দেওয়া হলো। এইটা বন্ধন ফুটবল কোচিং করার এই 10 জন প্লেয়ার বাংলাদেশ জি। জাতীয় দলে চান্স পেয়েছে, এই জন্যই উনি সুজন এই সুযোগটা পেল বাংলাদেশ আচ্ছা। বাফুকে হ্যাঁ। দেন হয়ে বাফুকে এখন বাংলাদেশের coach। জি জি সেই সুজন এখন বর্তমান বন্ধনের কোচ জি। এবং হ্যাঁ, আমাদের অবশ্যই, অবশ্যই। আমার খুব কাছের ফ্রেন্ড। হ্যাঁ, খুব বড় আর মাপের একজন ব্যক্তি। বড় মাপের হয়েছে, আমরা ফ্রেন্ডরা সকলেই যেন একজনে একবার উঠতে পারি। আমরা সকলে চিন্তা করছি উয়ে হয়তো আমার ফ্রেন্ড সুজনকে আমরা এক লাইনে দিয়ে দিছি, ওইখানটা সাফল্য অর্জন করছে। জি, জি। আমি সামাজিকভাবে সাফল্য অর্জন করছি, হ্যাঁ, হ্যাঁ। কেউ ব্যবসার দিক দিয়ে সাফল্য অর্জন জি করছে। জি আর যারা খারাপ কাজ করছেন আমার এই ফ্রেন্ড আছে, তারা ভিক্ষা লাইনে উঠে চলে গেছে। আচ্ছা তো আমরা জীবনে আমি অনেক কিছু দেখতে পেরেছি। আচ্ছা। যারা ভালো কিছু করেছে, ভালো আল্লাহ তাদের ভালো দিকে নিয়েছে, খারাপ কিছু করেছে খারাপ দিকে আল্লাহ খারাপের নিয়েছে। দিকে গিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, উনি একটি কথা বলেছেন, যখন এই বন্ধন ফুটবল কোচিং সেন্টারটা প্রতিষ্ঠা করেন তখন ওনাদের আর্থিক অবস্থা অত্যন্ত দুরূহ ছিল, অত্যন্ত কঠিন ছিল। তার মাঝে যে ওনাদের ভিতরে একটি চেতনা কাজ করেছিল, সেই চেতনার উপর ভর করে কিন্তু আজকের এই বন্ধন ফুটবল কোচিং সেন্টারটা নারায়ণগঞ্জের মধ্যে একটা সমাদৃত একটা ফুটবল কোচিং সেন্টার হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে। সেই দিন যদি ওনারা অর্থের দিকে তাকাতেন তাহলে কিন্তু এই ফুটবল কোচিং সেন্টারটা কিন্তু আজকের এই পর্যায়ে আসতে পারতো না। মনের জোরে হচ্ছে সবচেয়ে বড় জোর, যেটাকে আমরা বলে থাকি আত্মবিশ্বাস হতে বীরত্বের যে বীরত্বের নির্যাস, এবং সেই বীরত্বের নির্যাসের মাধ্যমে কিন্তু আজকে এই পর্যায়ে উঠে আসতে পেরেছেন। এবং এই ক্রীড়াঙ্গন দিয়ে কিন্তু আজকে সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেবকে আমরা বেশি বেশি চিনি, এবং সেখান থেকে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি তাকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। আসুন আপনারাও সেভাবে যে অর্থের দিকে তেমন না তাকে যদি 10 মিলে করি কাজ, হারে যদি নাহিরাজ, এইভাবে যদি 10 জনে মিলে একটি প্রতিষ্ঠানকে আমরা দাঁড় করাই, তাহলে এই ধরনের বন্ধন ফুটবল কোচিং সেন্টারের মতন অগণিত ফুটবল কোচিং সেন্টার সেখানে কিন্তু দাঁড়িয়ে যাবে এবং ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। তাহলে আমরা সেইভাবে আসুন কাজ করি সিদ্দিক রহমান সিদ্দিক সাহেবের ব্যক্তিদের হাত ধরে, তাহলে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। বিশেষ করে সিদ্দিক সাহেব, দেখেছি আপনি ক্রীড়াঙ্গনে যতটুকু আপনি পারদর্শী এবং শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে কিন্তু আমাদের শিক্ষা সমাজের কাছে কিন্তু আপনি একটু মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছেন, এবং এই সক্ষম হওয়ার পিছনে কি কি কাজ করেছে আপনার নেপথ্যে? আসলে আমি শিক্ষা অঙ্গনে আসার কয়েকটি কারণ, এর ভিতরে একটি কারণ হলো তখন আমি স্কুলের কোনো কমিটির সাথে জড়িত না। আচ্ছা, একটা একটা মেয়ে স্কুলে আসলো, প্রথম করে দেখি জি জি তার পিছনে দু একজন ওই রক্তদান যারা তারা পিছনে পিছনে তার মেয়েটার পিছনে আসছে। আচ্ছা আচ্ছা আসার পরে মেয়েটা যে স্কুলে ঢুকছে তারাও ঢুকছে। আচ্ছা। ঢোকার পরে
আমি ওই দিনকে স্কুলে যে কোনো একটা কাজে আসছিলাম, খন্দকার স্যার আসলে প্রধান শিক্ষক, জি ওনার কাছে একটা ইসের জন্য আসলাম। আচ্ছা, আচ্ছা। তো দেখি ওই মেয়েটারে এরা এসে বদাস দাঁড়াও। তাই মেয়েটা এসে দেখতেছে কেরানি সাহেবের কাছে টাকা দিতে আসছে। আচ্ছা মেয়েটা আসে কি করছে, মেয়েটা রক্ত বিক্রি করছে। এর আগে একবার বিক্রি করছে, আচ্ছা আচ্ছা 3 মাস না যেতে যেতে আবার বিক্রি করছে। তখন একজন দেখে ফেলাইছে ওদের সাথে আচ্ছা, আচ্ছা। প্রথম যে 3 মাসে আগে বিক্রি করছে তখন মানুষ তখন এটা ই করেনি। আচ্ছা। তো এরপরের বার কি করছে, একজন লোক খেয়াল করছে ওদের সাথে, খেয়াল করার পরে মেয়েটার পিছনে তারা হুম, চলে আসে, দেখে মেয়েটা কি করে টাকাটা দিয়া। আচ্ছা তো আইসা দেখতেছে মেয়েটা ওই টাকা দিয়া স্কুলে ভর্তির একটা ই করতো। আচ্ছা তখন সবাই ডাক দিল, লোকটা আমাদের আমরা সামনে দাঁড়ালাম, কি হয়েছে, তো দেখেন মেয়েটা ই করতো। তা মেয়েটা দিয়ে তোমার কী হয়েছে, কয় আমার আব্বা 2 বিয়ে করছে, আচ্ছা 7 মাস সংসারে থাকি, আচ্ছা আচ্ছা আমারে বলে আমার পড়ালেখা করার খুব শখ। আর আচ্ছা ওখানে খন্দকার স্যার একদম স্যার এটা কোন ক্লাসে পড়ে, কয় 7-এ পড়ে, হুম। রুল নম্বর কতটা, কয় বলে রুল নম্বর 2, ছাত্রী তো খুবই ভালো। আচ্ছা তাই সৎমার ঘরে সংসার, সৎমা বলেছেন তার বিয়েটা দিন কাজ আচ্ছা আনাইলে গার্মেন্টসে কাজ করে। আচ্ছা আচ্ছা তা তার কোনো খরচপাতি দেয় না, সে এই জন্য স্কুল ভর্তির জন্য রক্ত বিক্রি করে তার পড়ার খুব শখ। চলো তখন যে চিন্তা করলাম যে ওই স্কুলের কমিটি আমরা বললাম যে মেয়েটার ফ্রি করাবেন। তখন তো দেলোয়ার সাহেব ছিলেন এই স্কুলের প্রতিষ্ঠাতা। জি জি তো আরও কয়েকজন ছিল, তারা না বললো। তবে দেলোয়ার সাহেবকে বললাম যে আপনি যেহেতু প্রতিষ্ঠাতা, জি মেয়েটাকে ফ্রি করে দেন, একটা সুযোগ করে দেন। একটা সুযোগ করে দেন মেয়েটাকে। আপনি তো স্কুলে ফ্রি নাই, যেহেতু ওর মা নাই, আচ্ছা আপন মা নাই, সৎ মা সংসার করা, মেয়েটা ছাত্রী অনেক ভালো, ওর তো পড়তে মন চায়। আচ্ছা তখন সেই মেয়েটা ওই দেলোয়ার সাহেব অর্ধেক কমাইল, আচ্ছা ওই মেয়েটা অর্ধেক কমাইলো, অর্ধেক বেতন দিতে হবে। হুম, তখন আমি বললাম ঠিক আছে, অর্ধেক বেতন দিয়ে দিব, তাহলে অর্ধেক বেতন আমরা একদিন মনে আচ্ছা, আচ্ছা। নিচে থাকেন মাসে মাসে যে বেতনটা এটা আমরা দিব এসে, জি। আমি দেবো এসে। ওই সময় আমার ওই সময় আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, জি, জি। তবু আমি মানে একজনের যতটুকু অর্ধেক মানে মাসে মাসে যে বেতনটা এটা মোটামুটি একটা দায়িত্ব দিলাম। ওই সময় বেতন কত ছিল স্কুলে? তখন স্কুল বেতন ছিল 400 টাকা। 400 টাকা হ্যাঁ তো তখন আমি বললাম ঠিক আছে 200 টাকা আমি মাসে মাসে আমরা আচ্ছা। হ্যাঁ তখন 200 টাকা আমি মাসে মাসে বললাম। আমি যদি দিতে যেতাম, আবার তখন হেড স্যার ছিল খন্দকার স্যার, বলে দিতে হবে না, থাক আচ্ছা। এটা আমরা ম্যানেজ করে নেব। ম্যানেজ মাসে তখন দিতে দিল। তখন আরেকটা স্যার ছিল এই যে স্কুলের বর্তমান যিনি প্রধান শিক্ষক, জি জি তো এই লোকটা খুব ভালো লোক ছিলেন। আচ্ছা তো আমাকে বললেন যে আপনি স্কুলে ঢোকেন। আচ্ছা আমি কি, আমার তো বয়স কম, আমি কি কিছু বলেন, কয় আপনি করে একটা এতিম বাচ্চা আমাদের এখানে পড়ে, আচ্ছা। বাপ মা নাই, তাদের গার্জিয়ান হন, গার্জিয়ান লিগেল গার্জিয়ান। জি, জি, বাবা মা থাকলে হ্যাঁ হ্যাঁ কোনো লিগেল গার্জিয়ান হয় না, যদি বাপ মা না থাকে তখন লিগেল গার্জিয়ান হয় কোর্ট। আচ্ছা। কোর্ট যারে গার্জিয়ান করে দিব, একটা কাগজে লিখে দিব সে গার্জিয়ান, হুম, তখন আপনি এটা নির্বাচন করতে পারেন। তখন একটা মেয়ে অন্তরাগের নাম, এতিম বাচ্চা, ওর বাপও নাই, মাও নাই। আচ্ছা আচ্ছা তখন ওই মেয়েটার ব্যাপারে বললাম যে তোমার পড়ালেখা খরচা আমি দিব, জি জি আমি ইলেকশন করবো, তোমার দেয়া, আর তোমার পড়ালেখা যা আছে আমি মাইনে নিলাম। তখন মেয়েটার দ্বারা আমাদের কাগজ আছে সব কিছু আছে। জি, জি। তখন কোর্টে দিয়ে মেয়েটাকে মামলা করে আমি গার্জিয়ানশিপ হয়ে তখন স্কুলে ইলেকশন করলাম। আচ্ছা ইলেকশন করার পর আমি বিপুল বোর্ডে আমি হইলাম। মাশাআল্লাহ। বিপুল বোর্ডে আমি মানে আমার প্যারেন্ট বিপুল বোর্ডে জিতছি। হুম, জিতার পরে congratulations। তখন ওইবার আইসি আমি 300 বাচ্চার এক লগে ফ্রি করলাম, মিটিং আর জি। যারা গরিব 300 বাচ্চা এক লগে ফ্রি, প্রথমবার আইসি আচ্ছা 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 300 বাচ্চা একসাথে ফ্রি করবো। ফ্রি 300 বাচ্চা তো অনেক বড়, অনেক লম্বা একটা লম্বা, যারা বিশাল এতিম এবং দায়িত্ব। গরিব, যারা গরিব, যেমন আমাদের এখানে গরিব এলাকা, হুম, অবশ্যই, দুটা অবশ্যই। বস্তি আছে, জি, জি, একটা বস্তি, চানমারি জি, বস্তি, হ্যাঁ। একটা ঈদের রেললাইন চাষারা বস্তি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে বাচ্চাটি পড়তে চায়, হ্যাঁ তো এমন 300 হইলো। তা এরপরের বছর দেখি আরো আবেদন চলতেছে, আচ্ছা। এরপরের বার করলাম 500, আমরা 500 ফ্রি করে দিলাম। তখন 500 ফ্রি করার পরে এখন অন্য বাচ্চারা দেখি বলতেছে যে এত ফ্রি করেন, আমাদের তো ফ্রি করান। জি জি আর ভর্তি ছিল আমাদের 4000 টাকা। জি জি তখন আমি বললাম ঠিক আছে তোমাদের ভর্তি আমি মানে একটা করে ডিসিশন নিয়ে তাদের ভর্তি করলাম। আমি হয়তো 500 টাকা ভর্তি করতে সম্ভবত 500 টাকা, 4000 টাকাতে 500 টাকা নামাইলাম, 4000 টাকা যে ভর্তিটা করলাম 500 টাকা। জি। আর বেতন ছিল ওষুধ ছিল 450 টাকা, তো বেতন করে দিলাম 70 টাকা, শুধু 70 টাকা। তো করার পরে দেখি
স্কুলটা মোটামুটি আপনি 3-4 মাস চলার পরে দেখি যে এমপিভুক্ত বাদে যে টিচার আছে জি। তাদের বেতনটা বা স্কুল খরচটা নাইট গার্ড বুয়া তাদের জি। দেওয়া হয় না, তখন আমরা বেতনটা বললাম 200 টাকা। জি আর যে ভর্তিটা বর্তমান যে ভর্তিটা এটা করেছি 1000 টাকা। 1000 এটি নারায়ণগঞ্জ জেলায় কিন্তু সবচেয়ে কম, সবচেয়ে কমার কোথাও নাই মনে হয়। 100 টাকা আর 200 টাকা। আর যারা গরিব ব্যক্তি তারা ফ্রি, তারা সবসময় ফ্রি পাইছে, এখনো ফ্রি। জি। কারণ তাদের যেহেতু তাদের বাপ মা নাই, জি তাদের বাপ মা নাই, তারা সবসময় ফ্রি, তাদের কোনো এই যে আপনারা এত বাচ্চা ছেলেদেরকে আপনারা ফ্রি দিচ্ছেন, স্কুলে তো একটা খরচের একটা বিষয় আছে, সেই সব খরচগুলো আপনারা কিভাবে সামাল দিয়ে থাকেন, মেনটেন করে থাকেন? আসলে স্কুলটা যে আমাদের টিচার আছে 40 জন, জি এর ভিতরে আপনার এমপিভুক্ত এমপিভুক্ত টিচার আছে 27 জন। আচ্ছা। 27 জন। আচ্ছা তো 27 জন এমপিভুক্ত ফুল বেতন পায় তারা সরকার থেকে। জি 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 আর যারা আমরা স্কুল থেকে যে বাকিটা নিয়েছি জি হ্যাঁ 13 জনের মতন, তাদের বেতনটা আমাদের স্কুল থেকে দিতে হয়। স্কুল থেকে দিতে হয়, হ্যাঁ। স্কুলে একটা খরচ আছে, অবশ্যই তারপরে স্কুলে আপনার কারেন্ট বিল আছে, বিদ্যুৎ বিল আছে, ই আছে, আর অন্যান্য খরচ, তারপরে হ্যাঁ আনুষ্ঠানিক খরচ, নানান স্টোর খরচ। জি পরে দেখছি পারা যায় না, তখনই আমরা এই বেতনটা আমরা ওই 200 টাকা আর ভর্তি আপনার 1000 টাকা করে দিচ্ছি। আচ্ছা। এখন মোটামুটি ওখান থেকে- এটাও কম, অনেক কম, হ্যাঁ, তারপর অনেক অবশ্যই, ভালো অবশ্যই। আছে, এখন স্কুলে ভালো আছে। জি। আর এই গরিব যেহেতু, আমি মনে করি অনেক স্কুলে অনেক বাচ্চা পড়তে পারতেছে না জি। টাকার জন্য, আবার হলো করোনা গেল এর ভিতর। তা আমি সকল স্কুলকেই বলবো, আপনারা যারা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আছেন, আপনারা সকলেই তাদের জন্য, যারা গরিব এতিম বাচ্চা জি, আছে, জি। আপনারা তাদের জন্য একটু দেখবেন। হ্যাঁ। ইনশাল্লাহ আপনারা সবসময় পাইবেন। আমি জি। প্রত্যেক স্কুলের সভাপতি সাহেবকে আমি বলবো, কারণ আপনার তো অনেক ক্ষমতা, জি আপনাদের যেহেতু ক্ষমতা আছে, ইনশাল্লাহ আপনারা আমার মতন একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ধনী স্পোর্টসের সেই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আমাদের সেই আলোচনামূলক অনুষ্ঠান, এবং অনুষ্ঠানে আমাদের আজকের এই সম্মানিত অতিথি জানাবে সিদ্দিকুর রহমান সিদ্দিক, একজন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বিশিষ্ট সমাজের সেবী। যেহেতু ওনার মধ্য দিয়ে কিন্তু অনেক কথা চলে আসে, উনি কিন্তু একজন বড় মাপের কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল কিন্তু ম্যান নন, বড় ধরনের কোনো কিন্তু বৈধ ব্যবহারের মালিক নন উনি। তারপর ওনার ভিতরে যে একটি চেতনা কাজ করে, একটি যে ভিতরে যে একটা সাহস, যে আত্মবিশ্বাসের বলে বলিয়ানটি কিন্তু কাজ করে যাচ্ছেন। তাহলে আসুন আমরা কিন্তু একটি গাছের দিকে যদি তাকাই, একটি গাছ যখন রোপণ করা হয়, তখন কিন্তু গাছ যখন বৃদ্ধি পায়, বড় হয়, তখন সে কিন্তু মাটি থেকে অনেকের রস যোগায়, এবং সেই রস যোগানের মধ্য দিয়ে সে কিন্তু মোটা তাজাকরণ হয়ে যায় বা মোটা হয়ে যায়। তখনই কিন্তু তার দায়িত্ব শেষ হয়ে যায় না, তখন তার দায়িত্ব থাকে কিভাবে সে ফুল ফুটাবে, সে ফুল থেকে কিভাবে সেখানে ফল ধরাবে। এটা একটা গাছের কিন্তু একটা দায়িত্ব, তখনই তার সার্থকতা চলে আসে। তাহলে একটা সমাজে যদি কেউ বিত্তবান হয়ে থাকেন, অর্থনীতিবিদ হয়ে থাকেন, ভালো একটা অবস্থানে যদি আপনার অবস্থা হয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু আপনার পরিবারের জন্য আপনার অর্থের অনেক যোগান দিয়েছেন, সেখানে কিন্তু আপনার দায়িত্ব শেষ নয়। আপনার কিন্তু দায়িত্ব সেখান থেকে ঝরে যাওয়া সেই সন্তানদেরকে কিন্তু তুলে নিয়ে আসা, যারা লেখাপড়া থেকে মিস অফ দ্য ট্রেন হয়ে যাচ্ছে, মিস অফ দ্য বাস হয়ে যাচ্ছে, সেখান থেকে নিয়ে আসুন, নিয়ে এসে তাদের শিক্ষার দিকে তাদেরকে ধাবিত করুন, ক্রীড়ার দিকে ধাবিত করুন। যেভাবে আমাদের আজকের যে অতিথি, সত্যিকার অর্থে আমি অতিথিকে অন্যভাবে সেলুট জানাই। আগে ওনার ব্যাপারে যতটুকু জেনেছি, কিন্তু এখানে আসার পরে এবং কথার বিরতিতে অনেক অনেক কিছু আছে, কিন্তু নতুন আঙ্গিকে নতুন রূপে জানতে পারলাম। নিজেকেও তখন কিন্তু ভিতরে কিন্তু একটা বিশেষ করে আমার একটা কথা কিন্তু নাড়া দিয়ে যায় অন্তরের ভিতরে। যে সমস্ত ব্যক্তিরা আসলে পাড়া মহল্লার ভিতরে যেভাবে আন্দোলনে শরিক হচ্ছেন, সংগ্রামী শরিক হচ্ছেন, সমাজকে চমৎকার একটি জায়গায় নিয়ে আসার জন্য। বিশেষ করে দেখতে পাচ্ছেন আজকে যে স্কুলে বসে আমরা আজকে কথোপকথন করছি, এবং দেখতে পাচ্ছেন ওনার পিছনে আমাদের সেই জাতির জনক বঙ্গবন্ধুর ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের সেই ক্রীড়া নেত্রীকে, যাকে আমরা সবসময় ক্রীড়া নেত্রী হিসেবে আমাদের ধনী স্পোর্টসের পক্ষ থেকে আখ্যা দিয়ে থাকি। এবং বঙ্গবন্ধু একসময় কিন্তু তিনি একজন তুখোড় ফুটবলার ছিলেন, সেই কথাগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছি। এবং যেহেতু একটি প্রতিষ্ঠানে বসে কথা বলছি, ব্যাখ্যাই হচ্ছে চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো যাই পক্ষে, শিশুর উন্নয়নের পক্ষে। শুরু হয়েছে দিন বদলের হাওয়া, প্রথমে আমাদের লেখাপড়া চাওয়া, তারপর বিকালীনের সময় মাঠের পানে নেওয়া। এই যে বিকালীনের সময় মাঠের পানে নেওয়ার বিষয়ে আপনি কিছুদিন আগে আমরা দেখেছি আরজিয়ান চ্যালেঞ্জ কাপ একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। এই আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য কি আপনার? আসলে করোনার পরে নারায়ণগঞ্জ জেলা জি
আমাদের যে ওসমানী স্টেডিয়াম, এখানে কোনো খেলাই নেই। জি তা আমি জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তানভীর আহমেদ টিটু সাহেবকে বললাম জি যে টুর্নামেন্ট সারা দরকার। তখন টিটু ভাই বললেন কার নামে করলে ভালো হয়, আচ্ছা আপনিই বলেন, আমাকে বলবো। তা আমি বহু চিন্তা করে বললাম ভাই নারায়ণ, যে আমার একটা মানুষ আমার খুব প্রিয়, যার নামে কোনো বাজে কোনো কেলেম নাই, না কিছু নাই, সেই রয়ন ওসমান। তার একটা ছেলে আছে আরজিয়ান ওসমান। জি তারা কিছুদিন আগে খুবই অসুস্থ ছিলেন, আপনারা জানেন, তার ছেলেটা সহ। তা আমার তাদের কাছে অনেক মানে খুব কষ্ট লাগছে। জি তা আমি মনে করলাম যদি ফুটবলটার মাধ্যমে তাদের পরিবার একটু শান্তি আসে, যে বাচ্চাটারা আচ্ছা, ছিল যেহেতু তাদের ভিতরে যদি একটু শান্তি আসে, যে ফুটবলে সবাই ছিলেন না, হ্যাঁ, তবু তো অবশ্যই অবশ্যই এর মনে একটু শান্তি আসবে, জি, বা একটু লাইভ দেখলো, বা একটু ব্যাপারে দেখলো। হ্যাঁ হ্যাঁ এই জন্য চিন্তা করলাম যে ওনার বাবা সাহেব ওসমান সাহেব, নারায়ণগঞ্জ জানেন আপনারা, উন্নয়নের উপকার। জি তো উনি আমার এই স্কুলে আসার পিছনে এমপি সাহেব ওসমান সাহেবের অনেক অবদান আছে। জি অবশ্যই কারণ এখানে উনি সকলে জানে আমলিগ করে, জি। ই করে, কিন্তু আমরা কোনো দল করি না। তারপরও উনি আমরা একটা ভালো কাজ করি, জি এই অবশ্যই জন্য উনি আমাকে সাপোর্ট করে গেছেন জি, অবশ্যই। যে ভালো কাজ করবে হ্যাঁ। সেই হবে সভাপতি। অবশ্যই অবশ্যই আমি দল বুঝি না, কিছু বুঝি না। কিছুই তাই। বুঝি না। হ্যাঁ যেহেতু এমন একটা ব্যক্তি, যে কথা আমি ওনার এই মাধ্যমে হয়ে আজকে সভাপতি হতে পারছি, আচ্ছা কারণ একটা আসনের এমপি অনেক কিছু, জি ওনার কথা তার কিছু হবে, কিন্তু না। উনি এর ভিতরে কোনো হস্তক্ষেপ করেন নাই। উনি বরঞ্চ আরও আমাদের উৎসাহিত করেছেন। জি হয়তো আমরা আজকে যদি পার্টি করতাম, আমাদের এটা পাওনা ছিল, জি। কিন্তু যারা পার্টি করে তাদের পাওনা ছিল, কিন্তু উনি এই দিক দেখে নাই। আচ্ছা। উনি দেখছে যে ভালো কে আছে, হ্যাঁ ভালো মানুষ উঠুক, আমি হুম। ভালো মানুষে ভালো কাজ করবো, আমি তারই সহযোগিতা করবো। সহযোগিতা হ্যাঁ। আর এই স্কুলটা হওয়ার পিছনে শাহিন ওসমানের, স্কুলের পিছনে শাহিন ওসমান সাহেবের অনেক অবদান। অনেক অবদান জি যা স্কুলে মামলা হইতে আরম্ভ করে উনি ওনার ওয়াইফ এই স্কুলে অনেক কিছু করেছে স্কুলের জন্য। হ্যাঁ, এই স্কুলটা ওনার পিছিয়েই করে, কিন্তু যেহেতু উনি আমাদের যে সহযোগিতারা জি। আমি ওনার কাছ থেকে শিখতে পেরেছি, জি। যে ডিএমপি হিসাবে শাহিন জি। ওসমান সাহেবের শিখতে পেরেছি যে আসলে উনি আসলে ভালো মানুষ। জি ওনার সমাজভাবে ওনাকে আমি সেলুট জানাই। সেরকম জেনে অবশ্যই আর দলের লোক দলের ভোট দিব, কিন্তু সামাজিকভাবে যে উনি সবাইকে আঁকড়ে রাখছে, এটা অনেক হয়তো জানে না। সামাজিকভাবেও আমরা ওনাকে অত্যন্ত সম্মান করি এবং সেগুলো অবশ্যই অবশ্যই এই যে একটি সাফল্য গৌরব ঐতিহ্য সংগ্রামের মধ্য দিয়ে আপনি তিনবার কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং সেখানে একটা চেয়ারও আপনাকে দেওয়া হয়, যেখানে সভাপতির চেয়ার একটা আসন কিন্তু অলঙ্কৃত করা হয়, এবং এই আসনে বসার পর থেকে এই আসনটা কতটুকু গরম লাগছে বলে আপনার মনে হয়? আসলে যখন চারটায় বসি, জি যখন এই গরিব ছেলেমেয়েরা পড়তে পারে, জি জি তখন এই চারটায় বসলে অনেক আনন্দ মনে হয়। আনন্দ মনে হয়। হ্যাঁ, ধন্যবাদ। আর যখন দেখি যে না, বাচ্চারা পড়তে পারে না আচ্ছা, বা টাকার জন্য করতে পারে না, তখন এই চারটা আমার কাছে গরম মনে হয়। তখন মনের ভিতরে একটু কি মায়ের কান্না চলে আসে? চারটা মনে হয়, চারটা আসলে চারটা কাটা আছে বা কিছু জি, আছে। জি জি যখন যদি দিতে পারি, তখন চারটা বৈশাখ খুব আনন্দ খুব মনে হয় না যে আনন্দ, কোনো খুব কাটা আনন্দ। আছে, জি। কিছু মনে হয় না। মনে হয় এই যে দানটা করতেছেন, এটার ভিতরে কতটুকু আনন্দ আপনি পেয়ে থাকেন? ওই যে বললাম যে যখন একটা মানুষকে সহযোগিতা করে চারটায় বসতে পারি, তখন মনে হয় কত ভালো, আরামের চাই। আর যখন কিছু সাহায্য করতে না পারি, তখন মনে হয় চারটা কাটার ভিতরে বসলাম। যেটা আপনার সীমিত আয়ের ভিতরে আপনি কিন্তু সেখানে কিন্তু অসামান্য কাজ করে যাচ্ছেন, সাধারণ ভিতরে একটা অসাধারণ গুণান্বিত হয়ে আপনি কাজ করে যাচ্ছেন। আপনি কি সেই সুধীজনদের যাদের আল্লাহ পাক ভালো একটা অবস্থানে রেখেছে এবং সহযোগিতা করার তাদেরকে সামর্থ্য আছে, তাদের কি কিছু বলবেন এই ব্যাপারে, যাতে আপনারা এগিয়ে আসুন সেই সমাজ উন্নয়নের জন্য? আসলে যদি আমি 4,000 টাকা করে আজকে আমাদের ভর্তি থাকতো, জি তাহলে এই স্কুলে ইনকাম হতো 1.5 কোটি টাকার মতো। 1.5 কোটি টাকা মতন, হ্যাঁ। হয়তো আজকে 1.5 কোটি আসে না। বর্তমানে কতজন ছাত্র আছে, ছাত্রছাত্রী আছে? এখন বর্তমান এই কোনো এখন তো নতুন ভর্তি চলছে, জি 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 2100 মতন মনে হয় ভর্তি হয়েছে। বিশাল 2000 প্লাস। 2100 মতন ভর্তি হয়েছে, হুম, আরও হবে, অনেক হবে। আচ্ছা আচ্ছা তো আমি মনে করি যারা অন্য অন্য স্কুলের আপনারা আছেন,
নিজে আপনার আল্লাহ আজকা আপনার ভিতরে এমন একটা জিনিস দিচ্ছে দেখে আপনি আজকে সভাপতি হইতে পারছেন। অবশ্যই অবশ্যই। তা আপনার কার্যকলাপ যদি আপনি কোনো দিন ধরে না রাখতে না পারেন, একদিন আপনি মরে গেলে আপনার এই নামটা থাকবে না। অবশ্যই তা আমি মনে করি যারা আজকে এই সভাপতি হয়েছেন এটা আল্লাহরই দান মনে করতে অবশ্যই হবে। অবশ্যই। তা আল্লাহর জান যদি মনে করে থাকেন তাহলে যারা সবাই আল্লাহর বান্দা, যারা গরিব আছে তাদের আপনি দেখাটা একান্তভাবে কর্তব্য। আর নাহলে এটার জবাব আল্লাহকে আপনি দিতে হবে, দিতে হবে। এটা কোনোদিন মাফ হবে না। আমি আজকে টাকা করলাম 1 কোটি টাকা, জি আল্লাহ আমার বিস্কুট তাদের আল্লাহ দেবে। তা আমার চিন্তা করতে হবে ওদের জন্য আমার কিছু রাখতে হবে, রাখতে হবে। কারণ আল্লাহ আমার দিছে যেহেতু পরে এরে দেয় নেই, আমার মাধ্যমে আল্লাহ হাতে তো আল্লাহ কিছু দিব না, ওদের আমাদের মাধ্যমে আল্লাহ দিব। তো জি। যারা ধনী ব্যক্তি আছেন তারাও একটু গরিব একটু দেখবেন, জি, জি। এটাই আমার অনুরোধ। তাহলে আপনি কোনোদিন আপনি কখনো কোনোদিন কোথাও ছোট জি। হবেন না। হ্যাঁ, হ্যাঁ। সবসময় আপনারা ভালো থাকবেন এবং দোয়া থাকবেন, মরলেও দোয়া পাবেন, জীবিত থাকলেও দোয়া পাবেন। এগুলো হ্যাঁ, যেহেতু আল্লাহ পাক একটি কথা বলেছেন, সেই কথাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন যে উপরের হাত নিচের হাত থেকে সব সময় কিন্তু উত্তম। বলাটার উদ্দেশ্য হচ্ছে ডানের হাতকে তোমরা প্রসারিত করো যাতে করে অন্যের উপকারটা সাধিত হয়। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। যেহেতু আমরা এই স্কুলের পাশে আরেকটি কিন্তু স্কুল আছে যেটাকে আমরা বলে থাকি আমাদের সেই বিদ্যালয়ে হাতে করি, যেটা প্রাইমারি একটা স্কুল। সেই স্কুলটি হচ্ছে 72 নং ইসরায়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এই প্রাথমিক বিদ্যালয়ের কিন্তু একটা ইতিহাস আছে এবং এই স্কুলের একটা ইতিহাস আছে ক্রীড়াঙ্গনে। সেই ইতিহাসগুলো ওনার থেকে শুনবো। যেহেতু আমরা জানি যে 2010 সনে 7200 স্কুল, সেদিন কিন্তু বঙ্গবন্ধু নামে যে জাতীয় আমাদের প্রাইমারি খেলা হয়েছে, ফুটবল খেলা হয়েছে, সেখানে আপনারা কিন্তু রানার আপ হওয়ার কিন্তু যোগ্যতা অর্জন করেছিলেন। এত বড় সাফল্য কিভাবে আপনারা অর্জন করতে সক্ষম হয়েছিলেন, যেটি হয়েছিল 2010 সনে, কিভাবে পেরেছিলেন? আসলে আমাদের 2010 সনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ জি, মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রথম উদ্বোধন হয়। জি ওই প্রথম খেলায় আমাদের ইসরায়েল 72 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন ওই টুর্নামেন্টে। জি আমরা এই বন্ধন ফুটবল কোচিং সেন্টারের ছেলেটি যে আসছিল ছোট ছোট, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা একটি হয়েছিল মেট্রিক ডিসমিসে এই সুজনের মাধ্যমে। হ্যাঁ, আমরা কোচ হিসেবে আমাদের সুজন সাহেবের দায়িত্ব পালন করেছেন। দোলন ভাইও ছিলেন। জি তখন আমরা এই টিমটা আমরা কাজে লাগাই। আচ্ছা। কাজে লাগার পরে দেখি আমরা সব জায়গায় আমাদের খুব সফল। জি জি বাইরে ভাই আমরা ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়াম, তারপরে কমলাপুর যে স্টেডিয়াম, বিশ্রাম। জি আমাদের অনেক খেলা ওখানে আচ্ছা, হয়েছে। আচ্ছা। তাই লাস্টে আমরা আমাদের খেলা খুব ভালো হয়েছে। আমরা ট্রাইব্রেকারে জি। আমাদের জিতার কথা ছিল, আসলে আমাদের ট্রাইব্রেকারে আমরা লাস্টে 1 গোলে আমরা হেরে যাই। ট্রাইব্রেকারে আমরা হেরে যাই, হেরে যাওয়ার পরেই আমরা বাংলাদেশ রানার্স আপ ঈদের 72 সালে আমরা বাংলাদেশ রানার্স আপ। এটা প্রথম বঙ্গবন্ধু গোল্ড কাপে আমরা রানার আপ হই। কিন্তু পরবর্তী বছরে কেন সেটা কন্টিনিউ থাকলো না বলে আপনি কেন থাকলো না পরবর্তী বছরে? পরবর্তী বছরে কি আমরা অ্যাটেন্ড করেছিলেন? না, পরবর্তী বছর ওই বাচ্চাগুলা একটু বড় হয়ে গেছে, 6-এ পড়ছে। আচ্ছা আচ্ছা। এরপরের 12 সনে গিয়া আবার ইসলামী ব্যাংক জি 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 বাংলাদেশ জাতীয় ফুটবল একটা টুর্নামেন্ট ছেড়েছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ওই টুর্নামেন্টে আবার রাবেয়া উচ্চ বিদ্যালয় থেকে আমরা ওই বাচ্চাদের আচ্ছা, অংশগ্রহণ আচ্ছা, করি। হ্যাঁ। অংশগ্রহণ করার পরে 2012 সনে আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হই। চ্যাম্পিয়ন। 5100 জি। স্কুল অংশগ্রহণ করে। হ্যাঁ। সেখানে আমরা ওই যে 2010-এ আমরা হেরেছিলাম, জি, জি, জি। আমাদের সেই অধীনে আমরা আচ্ছা, প্রতিশোধ। আমাদের প্রতিশোধ নিতে আচ্ছা পেরেছি। আচ্ছা। ওখানে তো চমৎকার আপনাদের অনেক কিন্তু সেখানে প্রাইজ মানি দেওয়া হয়েছিল। কত প্রাইজ মানি দেওয়া হয়েছিল? ওখানে আমাদের 10 লাখ টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছিল। বিশাল কিছু, বিশাল। 10 লাখ টাকা প্রাইজ জি, মানি জি, দেওয়া জি। হয়েছিল। আর ম্যান অফ দ্য ম্যাচে 1 লক্ষ টাকা, ম্যান অফ দ্য সিরিজ এটা আপনার 1 লক্ষ টাকা এই দেওয়া দুটো কি হয়েছিল। আপনারা পেয়েছিলেন? জি, তোমারটা আমরা পেয়েছি। মাশাআল্লাহ। তাহলে তো দেখা যায় যে আপনাদের স্লোগান আছে যে পূর্ণ হয়েছে ওই সমস্ত খেলাধুলার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে স্কুলে বসে, যে স্কুলের সেই প্রিন্সিপালের রুমে বসে আমরা কথা বলছি, সত্যিকার অর্থে এই স্কুলে তো আপনি সে সাফল্য কথা গল্প শুনতে পেলেন। যেহেতু 10 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, সে উচ্চ বিদ্যালয় সমগ্র 5161টি স্কুল যেখানে পার্টিসিপেট করেছিল, সেখানে 5000, সেখানে 99টি স্কুলকে ওনারা কিন্তু পিছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এই গৌরবটা নারায়ণগঞ্জের সকল স্কুলের জন্য
নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য আমি মনে করি সেই গৌরবটা, এই যে গৌরবটা আনতে পেরেছিলেন সেই সময় আপনি সেই নেপথ্যে কাজ করেছিলেন, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিরকম আপনার ভিতরে সেই আনন্দটা প্রবাহিত হয়েছিল সেই দিন? আসলে আমাদের এই খেলাটা এটিএন বাংলা লাইভ করেছিল, আর আচ্ছা। কয়েকটা চ্যানেল এটা লাইভ জি, খেলা জি, দেখাইছে। জি। আপনারা জানেন সেই ফাইনাল আমরা দেখেছিলাম খেলাটা। মোটামুটি সবটি খেলায় লাইভ দেখাইছে এটিএন বাংলা। জি আসলে আমরা চ্যাম্পিয়ন হতে পেরে আমাদের যে 2010 সনে আমরা যে বঙ্গবন্ধু গোল্ড কাপে জি জি রানার্স আপ হয়েছিলাম, মানে আমাদের যে কষ্ট ছিল সেই জি। কষ্টটা দূর হয়েছে। হ্যাঁ আর নাহলে আমাদের ভিতরে একটা সবসময় কষ্ট থাকছে। জি জি নারায়ণগঞ্জ জেলা টিমটা আমরা চ্যাম্পিয়ন করতে পারিনি। জি জি তাই আসলে একটা টুর্নামেন্ট চলাতে গেলে আপনিও জানেন প্রচুর পরিশ্রম করতে হয়, অবশ্যই। আর্থিক ব্যাপার আছে, জি। পরিশ্রমের ব্যাপার আছে, সব কিছুর ব্যাপার আছে। একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট মানে চ্যাম্পিয়ন টিম করা বিরাট টাফ। অবশ্যই, আর হলো 5100 স্কুল, হ্যাঁ কারণ বাংলাদেশ 5100 স্কুলের যে চ্যাম্পিয়ন হওয়াটা এটা হ্যাঁ। অনেক কিছু। অনেক কিছু, সেটি বিশাল পথ আপনারা পাড়ি দিয়েছেন মাশাআল্লাহ। এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের সেই ফুটবলের যে জায়গাটা, চমৎকার একটা মসৃণ জায়গা ছিল, সুন্দর একটি বাগান ছিল, সেখান থেকে আমরা অনেকটা পিছনে চলে গিয়েছি। এটার কারণটা কি আপনি বলে মনে করেন? আসলে ফুটবল বাংলাদেশেই সব জায়গায় খারাপ পজিশন আচ্ছা, আচ্ছা। বর্তমান, শুধু নারায়ণগঞ্জ না, পুরো বাংলাদেশেই খারাপ পজিশন। ক্রিকেটটা বাংলাদেশ বিশ্বকাপে যাওয়ার পরে ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষ যে একটা ছিল, আগে সবাই ফুটবল খেলতে, এখন সবাই ক্রিকেট খেলতে চায়। সবাই ছেলে ঝুঁকে গিয়েছে ক্রিকেটের দিকে। জি সবাই বলে, সব ছেলে বাচ্চারা বলো ব্যাট দেন, জি। ই দেন, কিন্তু ফুটবলের দিকে ঝোঁকটা কমে গেছে। ঝোঁকটা কমে গিয়েছে। আর তারপরও আমাদের নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু ভাই জি। অনেক ক্রিকেট খেলা একটা নতুন স্টেডিয়াম দিয়েছেন ভেরি গুড, ক্রিকেটের জন্য। যা একটা গ্রাউন্ড করে দিয়েছেন একটা স্টেডিয়াম ছিল, জি তিনি ওই একটা স্টেডিয়ামে তিনি এখন একটা বড় ক্রিকেট স্টেডিয়াম করে দিয়েছেন। হ্যাঁ। এখন তিনি, আমরা চাইছিলাম একটা ফুটবল ভালো মাঠ, উনি ফুটবল মাঠ আসতে এটাও দিল। তিনি এখন ক্রীড়া কমপ্লেক্স করার জন্য চেষ্টা করতেছেন। জি আসলে সামনে আমাদের যে তানভীর আহমেদ টিটু সাহেব, যে সেক্রেটারি নারায়ণগঞ্জ জেলা জি। ক্রীড়া সংস্থা নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সভাপতি, উনি সামনে একটা ক্রীড়া আমাদের ইসদাইবাসী তথাপি নারায়ণগঞ্জ জেলাবাসীর জন্য একটি ভালো উপহার নিয়ে আসছে। উপহার নিয়ে আসতেছেন। হ্যাঁ, কাজ করতেছেন। আমরা দোয়া করি ওনার সেই পথ যেন সুন্দর হয় এবং প্রত্যেকটা কর্মকাণ্ড দিয়ে যেন সেই ক্রীড়াঙ্গনের মানুষদেরকে মন ভরাতে পারেন, সেই আন্তরিকভাবে সকলের কাছে প্রার্থনা এবং আপনাদের জন্য আমরা সবসময় দোয়া রাখি। যেহেতু একটা চমৎকার একটা মনের মানুষ, এবং যখনই ওনার দিকে তাকাই সত্যিকারের মনের ভিতরে যে চমৎকার একটা মনোভাব যে আছে আমাদের জন্য কাজ করবে, সেটা কিন্তু ফুটে ওঠে। যাই হোক, ধন্যবাদ। যেহেতু আপনি কিন্তু আরেকটা আইডিয়াল চাইল্ড হোম, সেটারও কিন্তু সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন, এবং সেখানেও সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনি কি কি সেই চাইল্ড হোমের যে আন্তরিকভাবে সেখানে ভালো একটা কর্মকাণ্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছেন? আসলে আমাদের আইডিয়াল চাইল্ড হোম, জি এই স্কুলটা আছে ইংলিশ পড়ালেখা, বাচ্চাদের ইংলিশের প্রতি একটু বেশি, আর জি। এটা টিচার হলে আলাদা। এটার ভিতর আমাদের 14 জন মহিলা আছে এলাকার, তারা এই স্কুলটা চলায়, এবং এই স্কুলের রেজাল্ট খুব ভালো। আর যে আমাদের যে আইডিয়াল চাইল্ড হোম, রেজাল্ট খুবই ভালো। জি আর ওটার ভিতরে একটু বেতন বেশি, জি। এই বাচ্চা পড়ে হয়তো বেতন হয়তো 450 টাকা, আচ্ছা। ওইটা 3000 টাকা। ওটা মানে পড়ালেখার মান খুবই ভালো, অবশ্যই। অনেক ভালো পড়ালেখার মান। যেটা আপনার মতো ব্যক্তি সেখানে কিন্তু সাপোর্টিং এ আছেন, সেখানে ভালো না হয়ে পারে না। ওখানে একটু মধ্যম পরিবার যারা আছে, একটু লেভেল, তারা পড়ায়। জি জি। আর গরিব যারা আছে জি। তারা তো আইডিয়াল ওই যে ভারতনুসারী প্রাথমিক বিদ্যালয় এবং আপনার রাবেউ উচ্চ বিদ্যালয়, ওখানে আমরা সহযোগিতা করি। হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু আপনি ইসরায়েলের কিন্তু একজন সূর্য সন্তান, এবং সেই সূর্য সন্তান হিসেবে কিন্তু একটি প্রতিষ্ঠান আপনি কিন্তু সৃষ্টি করেছেন এবং গঠন করেছেন, সেটা হচ্ছে ইসরায়েল সমাজ উন্নয়ন সংস্থা। এই সমাজ উন্নয়নের জন্য আপনার ভিতরে কেন এত স্বপ্ন ইসরায়েলকে নিয়ে? আসলে ইসরায়েল সমাজ উন্নয়ন সংস্থা, আমি যখন 2002 থেকে আমরা বৃক্ষরোপণটা শুরু করি, আচ্ছা তখন অনেক গরিব বাচ্চা ছিল,
তাদের মুসলমানি করাতে পারতো না। আচ্ছা সে আমরা মুসলমানি আমরা প্রতি বছর আমরা 300-400 করে মুসলমানি প্রথমত ফার্স্টে আচ্ছা ওইটা থেকে আমরা শুরু করি। তারপরে মেয়েদের নাক কান ফোরান ইসের মাধ্যমে, ডিজিটাল মাধ্যমে। তারপরে কেউ মারা গেলে কোনো কোনো সময় যে গরিব মানুষ হয়তো রাস্তায় দাঁড়ায় জি টাকা তুলতো, এটা আমরা বন্ধ করে দিই। আমাদের এলাকায় যেহেতু বস্তি, যেটা বস্তি আছে, কেউ মারা গেলে রাস্তায় লাশ ফেলায় টাকা তুলতো। আচ্ছা আচ্ছা তখন আমরা এই সংস্থাটা করি, সকলে 20 টাকা করে দিই। আমরা যে সদস্য করি, তখন সদস্য ছিল 1100। আচ্ছা আমরা 20 টাকা করে সদস্য দিয়া আমরা এই কমিটিটা তৈরি করি। আচ্ছা তৈরি করার পরে আমরা যে টাকাটা আয় হতো এই ঈদের সমাজনীয় সংস্থা থেকে আমরা বৃক্ষরোপণ, তারপরে হলো আপনার ওই যে বাচ্চাদের সুন্নতে খাতনা, কেউ মারা গেলে দাফন কাফন, আবার কেউ পড়তে না পারলে আমরা ওখান থেকে সহযোগিতা করতে। আচ্ছা তারপর আস্তে আস্তে আমরা এই এলাকায়, যেমন আমাদের বাজার রাস্তাটা ছোট ছিল, আমাদের সংস্থাতে রাস্তাটা বড় করেছি। তারপরে যে এখন এই যে কোর্ট থেকে যে রাস্তাটা ঈদের আগেও সুবিধা হবে, আচ্ছা আচ্ছা এই রাস্তাটা ছোট ছিল। এই সংস্থার মাধ্যমে আমরা রাস্তাটা এখন আপনার 27 ফিট করেছি। আচ্ছা আচ্ছা যে রাস্তার 8 ফিট ছিল, এই রাস্তাটা এখন 27 ফিট করেছি। বাজার রাস্তাটা ছিল আপনার 9 ফিট, এটাও আপনি 22 ফিট করেছি। এই সংস্থার মাধ্যমে আমরা এলাকা রাস্তাঘাট সহ অনেক কিছু করেছি। আর এবং এই সংস্থাটার মাধ্যমে যদি অনেক সময় অনেক মানুষ অসহায় আছে, খেতে পারেন না, ই করতে পারেন না, আমরা খোঁজখবর রাখি। কারো অসুস্থ, কেউ হাসপাতালে নিতে পারতেছে, এই সংস্থার মাধ্যমে আমরা সহযোগিতা করে জি আজকে আমরা এই সংস্থাকে এত উপকৃত হয়েছি। জি ধন্যবাদ। যেহেতু আমরা দেখেছি রাস্তার পাশেও কিন্তু অনেক পথিকের জন্য আপনারা কিন্তু সুপ্রিয় পানির ব্যবস্থা করেছেন এবং চমৎকার সেখানে বসে যেন বাগানের ভিতরে বসে যেন তারা পানিটা পান করতে পারে। এই যে দেখা গিয়েছে সেটা কিন্তু এখন আর কিন্তু সে দৃশ্যমান নেই। আবারও কি দৃশ্যমান হবে বলে আশা রাখি আমরা? আসলে আমরা এটা চানমারি একটা করেছিলাম, উপজেলা একটা করেছি, গাবতলি একটা করেছিলাম, স্টেডিয়াম একটা করেছিলাম। আসলে এটা হয়তো এখন বর্তমান আছে, উপজেলায় আছে, আর মাঝদায় মেমন কবরস্থানের সামনে আমরা একটা করেছি। এই দুইটা আছে। আসলে আমাদের যেভাবে প্রথম করেছিলাম, জি এটার পিছনে প্রতিদিন একটা দারণ রাখতে হয়। আচ্ছা তো দারণ যদি রাখতে হয়, কয়দিন আমরা রাখতে পেরেছি, কিন্তু মানুষ সমাজে যারা কিছু মানুষ আছে কুচক্রী মহল, আচ্ছা আচ্ছা তারা চায় না যে ভালো কিছু থাকুক। থাকো এটা কিন্তু যারা আমাদের পক্ষে সম্ভব না সবসময় একটা এটা না। ধরে রাখাটা, একটা দারণ দেওয়া সবসময়। জি, জি। এই 5 বছরা সবাই থানায় একটা করতে হবে, ফতুল্লা থানায় একটা করতে হবে। ফতুল্লা থানার ভিতরে স্টেডিয়ামের কিন্তু গেটের সামনে একটা ফতুল্লা থানারটা চলতেছে, ফতুল্লা আচ্ছা। থানারটাও আছে। ও। ফতুল্লা থানা যে পানিটা খায় মানুষ, হ্যাঁ, পানি হ্যাঁ। খেতে পারতো না, থানার ভিতরে আমরা এটা করেছি। সেটা আমাদের বন্ধনের মাধ্যমে সেটা তৈরি করে দেওয়া যে হচ্ছে। সমাজের মাধ্যমে করে দিয়েছি। আচ্ছা আচ্ছা উপজেলাটা আমরা করেছি, ওটা জি, জি। চলতেছে, থানাটাও চলতেছে। তাহলে দেখা গেছে গাবতলিটাও আমাদের চলতেছে। নিজেদের ছাড়াও আপনারা বাইরে অনেক কাজ করেছেন। মোটামুটি অনেক অনেক কাজ করেছি। ধন্যবাদ। প্রতি বছর আমরা এই পর্যন্ত 7-8 হাজার মুসলমানি করেছি। জি 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 ও বিশাল একটা ভান্ডার। তারপরে যে মোটামুটি সব ব্যাপারে মুসলমানি আরম্ভ করে এলাকার যদি কোনো রাস্তাঘাটের ময়লা পরিষ্কার ড্রেন পরিষ্কার, হ্যাঁ। যে কোনো ব্যাপারে আমাদের সংগঠনের সহযোগিতা করে। সহযোগিতা তাহলে সেই সংগঠনটা দেখা গেছে যে আপনাদের কর্মকাণ্ড অনেক দূর বিস্তৃত হয়েছে। শুধু খালি আপনার ইসদের এলাকা নয়, ইসদের এলাকার বাইরেও আমরা শুনতে পেয়েছি। সুপ্রিয় দর্শক দেখুন, সত্যিকার অর্থেই মনের মানুষ খুঁজে পাওয়া বড়ই কিন্তু দুষ্কর। এই ধরনের মনের মানুষ যেখানে আছেন সেখানে ফুল ফুটাবেন, এটাই স্বাভাবিকতা। ওনাদের মাধ্যমে পরতে পরতে যে সমাজের এই ধরনের ফুলকে ওনারা যদি সে বাগানের মাধ্যমে ফুটাতে সক্ষম হন, তাহলে সেখানে কিন্তু একটা সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। বিশেষ করে আপনার এই এলাকাকে অনেক সময় বলা হয়ে থাকে, চানমারি এলাকাকে বলা হয়ে থাকে যে মাদকের একটা কিন্তু আড্ডাখানা এবং আড়ত। এই কথাটি কেন বলা হয়ে থাকে দূর থেকে? সেখানে আপনাদের পক্ষ থেকে কি কোনো কার্যক্রমে আপনাকে হাত দিয়েছেন যেন সেই কথাটি আর যেন না শোনা যায়? তবে আগের থেকে অনেকটা দেখছি আমি যেন একটা ক্লিয়ার, অনেকটা ক্লিন দেখা যাচ্ছে। কেন এত পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে? আসলে আপনি যে কথাটা বলেছেন এটা সত্য। আমাদের একটাই ইসদারবাসীর কলঙ্ক, সেই হলো চানমারি। জি তারা আগে শীষ বাজায়, তারপর মানুষের চিল্লায়া যে মাদক বিক্রি করছে। আচ্ছা আচ্ছা আমরা এটা ব্যবস্থা নিয়েছিলাম। তৎকালীন ছিলেন আপনি গাউসুল আজম ইউনো সাহেব, আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরে উনি এডিসি তাকে, ওনাকে নিয়ে আমরা একটা স্কুল তৈরি করেছিলাম আচ্ছা, চানমারি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যার নাম হলো স্বপ্নডাঙ্গা। জি জি ওটা সভাপতি ছিলেন গাউসুল আজম, আর ওটা সেক্রেটারি ছিলাম আমি। চমৎকার। তখন আমরা ওই সময় আমরা
নিচে মনে করেন 150-200 লোক আমরা ধরে তাদের কাউন্সিলর সব সাজা দিয়েছেন। আচ্ছা। 1 বছর 6 মাস করে আমরা সাজা দিয়েছি, সাজা উনি দিয়েছেন, আমি সাথে ছিলাম। জি। এবং আমরা বিচ্ছু বাহিনী তৈরি করেছিলাম। আচ্ছা। আমরা ওখানে 300-400 কেজি গাঞ্জা আমরা উদ্ধার করেছি, জানতে পারছেন। জি, জি। হিরোইন উদ্ধার করছি, উদ্ধার করছি। হ্যাঁ। আর আমাদের যে কাউন্সিলর সব ছিলেন তখন একবারে ভালো ছিল, ক্লিন ছিল, কোনো একটা মাদক ছিল না। জি, জি। যেটা যারা মাদক পাইছে তাকেই সাজা দিয়ে দিছে। আর বর্তমান যে পুলিশ প্রশাসন এরা খুব ভালো, যারা জি। সব আমাদের নাম যে বর্তমান পুলিশ প্রশাসন এসেছেন তারা সবই ভদ্র ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। তারা একটা টিম এখানে বর্তমান অবস্থান করতেছেন। তারা হয়তো ধরি ধরতেছে না, তারপরে তারা এসপি সাহেব যিনি নতুন এসেছেন, জি, খুব জি, ভদ্র জি। একজন মানুষ, ভালো একজন ভালো ফ্যামিলির মানুষ। আর আমাদের ফতুল্লা থানা ওসি সাহেব, উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আমার জানা মতে। জি, আচ্ছা। এবং উনি মানুষও খুব ভালো। উনি এই লোকটি অনেক সহযোগিতা করতেছেন। তারপরে মাদকটা এমন একভাবে ছড়াই গেছে মানে আসলে ওনারা একলা কিছু করতে পারতেছেন না। যদি আমাদের সমাজের ভিতর আমরা যদি সামাজিকভাবে আমরা সকলেই, সব ফ্যামিলি, সব গার্জিয়ান, আমরা যদি সকলেই এই প্রশাসনকে সহযোগিতা করতে পারতাম, আমার মনে হয় তারা এই কাজটা দ্রুত করতে পারবে। আজকে মনে করেন একটা মাদক ছেড়ে পুলিশ ধরে ঠিকই, কিন্তু কতদিন পরে জামিনে বেরিয়ে এসে পড়ে, তাদের কিছু করার থাকে না। হ্যাঁ। ওরা ঠিকই ধরে, সাজা দেয়, কিন্তু কতদিন পরেই তারা টাকার জোরে, ইসের জোরে হয়তো একদিন বাইরে এসে পড়ে, আবার তারা আরো বেশি দিনে করতেছে। তো এটা প্রশাসনের আসলে কিছু নেই, এটা আমার সামাজিকভাবে যদি আমরা ঠিক না হই গার্জিয়ানরা, কখন এই দেশ থেকে মাদক সরানো সম্ভব হবে না। আমরা যদি প্রশাসনকে ভরসা করে থাকি, এটা আসলে ঠিক না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ওনার কথা প্রসঙ্গে কিন্তু একটি নাম চলে এসেছে, যিনি হচ্ছেন নারায়ণগঞ্জ জেলার সেই ডিসি, জেলা প্রশাসক। আমরা ওনাকে আমাদের ধনী স্পোর্টসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, স্বাগত জানাচ্ছি। ওনার নামটি হচ্ছে মোস্তাইন এম বিল্লাহ। তিনি নতুন আঙ্গিকে নতুন রূপে গত প্রায় 20 থেকে 22 দিন হয়েছে তিনি আমাদের নারায়ণগঞ্জে জয়েন করেছেন। এবং এই জয়েনের লগ্ন থেকেই কিন্তু ক্রীড়াঙ্গনের আমাদের সেই সভাপতি হিসেবে কিন্তু নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা আপনাকে সকল সময় আমাদের ক্রীড়াঙ্গনের পাশে পেতে চাই, আপনি আমাদের সাথে কাজ করবেন, আমরা আপনার সাথে ওতপ্রোতভাবে কাজ করব। যেহেতু আমরা ক্রীড়াঙ্গনে একটি বাগান সাজাতে চেষ্টা করে যাচ্ছি, যে বাগানের মধ্য দিয়ে আমরা মাদককে না বলবো, আমরা সেখানে কিন্তু খেলাধুলাকে হ্যাঁ বলবো। এইভাবে আমরা আমাদের সেই ছোট্ট শিশুমণিদের, ছোট্ট বন্ধুদেরকে, আমাদের সেই স্বর্গের দূতদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনি আমাদের আন্তরিকভাবে সকল সহযোগিতা রাখবেন। কিছুদিন আগেও আপনি সেই নারায়ণগঞ্জের মাস্টার্স ক্রিকেটের উদ্বোধনী খেলার দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখান থেকে আমরা সেই মেসেজটি আপনি পেয়েছি। আপনি বলেছিলেন নারায়ণগঞ্জে আসতে পেরে আপনি সত্যিকারই নিজেকে ধন্য মনে করছেন। আমরাও ধন্য মনে করবো যদি আপনাকে আমাদের পাশে সকল সময় পাই, ক্রীড়াঙ্গনের ব্যক্তি হিসেবে পাই। যেহেতু আপনি নারায়ণগঞ্জের একজন অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন, আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক হিসেবে এসেছেন, এই ধরনের ব্যক্তিবর্গদেরকে সাথে নিয়ে কাজ করুন, দেখবেন সত্যিকারই একটা ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। যেহেতু জানতে পেরেছেন যে মাদককে না বলেন এই ধারাতে কাজ করেছেন এবং শিক্ষাকে হা বলেন এই ধারাতে কাজ করে যাচ্ছেন, এখনো বিভিন্ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আছেন বা অনেক সংগঠনের উপদেষ্টা হিসেবে কাজ করে যাচ্ছেন। আমাদের সিদ্দিকুর রহমান সিদ্দিক, যিনি আজকে ধনী স্পোর্টসের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে চমৎকার কথাগুলি বলে যাচ্ছেন। ওনার কথার পরতে পরতে বিভিন্নভাবে উঠে আসছে কিভাবে সমাজটাকে সাজানো যায়। যেহেতু উনি একটি কথা বলেছেন, আমরা রাজনীতি সেভাবে কিন্তু বড় ধরনের মাপের কেউ না, তারপরেও আমাদের সেই বিশেষ করে আলহাজ AKM শামীম ওসমান সাহেব এই ধরনের ব্যক্তিকে খুঁজে নিয়েছেন। যেহেতু রতন চিনি একটি কথা আছে, আমাদের সেই মাননীয় MP সাহেব সত্যিকার অর্থে এই ধরনের ব্যক্তি খুঁজে পেয়েছেন, যাদের মাধ্যমে সামাজিক দৃষ্টিকোণ থেকে ভালো কাজ হবে, ভালো কাজের মধ্য দিয়ে সমাজটা সেখানে কিন্তু গোলাপ ফুলের ন্যায় কিন্তু সুবাসিত হবে। আমরা সেই ধারায় কাজ করে থাকি। আচ্ছা, বিশেষ করে দেখা গিয়েছে আপনি তো অনেক বাচ্চা কাচ্চা পালেন, সেখানে সত্যের যে একটি কথা, সত্যের জয় হবেই নিশ্চয়, সেটা আল্লাহ পাক নিজে বলেছেন, আমাদের ধর্মীয়ভাবে সে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সত্য কথাটা আপনি কিভাবে শেখাতে চেষ্টা করে থাকেন এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের, স্কুলে হোক বা আপনার ক্রীড়াঙ্গনে হোক? আসলে আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, অত ইজ্জুমান তাসাউ অত জিল্লুমান তাসাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ধন্যবাদ। আমি আল্লাহ যে খারাপ কাজ করব, আমি আল্লাহ তাকে বেজ্জত দান করি। আচ্ছা। যে ভালো কাজ করব, আমি আল্লাহ তাকে সম্মান দান করি। সম্মান, তাহলে আল্লাহর কথা। জি। তাই আমি সবাইকে বলবো, আপনারা যদি কোনো ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে অবশ্যই সম্মান করবেন। জি জি।
আর যদি খারাপ কাজ করবেন আল্লাহ আপনাকে বেঁচে বাঁচায় রাখতে পারবেন না। তাই যারা আছেন মিথ্যা কথা বলা মহাপাপ। জি আসলে মিথ্যা কথা বললে হায়াত কমে, ভাগ্য কমে, জি সব কিছু কমে। যত আপনারা সবাই থাকবেন মিথ্যা কথা কেউ সহজে বলবেন না। আর আমি বললাম যে ভালো কাজ করলে আল্লাহই সব কিছুর মালিক, জি। সম্মানের মালিক হলো আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউই। জি তো ওই চিন্তা করি সকলেই চলতে হবে। আর আরেকটা কথা আমি সবার কাছে আমি অনুরোধ রাখবো, যেমন আল্লাহ কিন্তু যেমন একটা মা বাবা বাচ্চাদের কাছ থেকে মা বাবা শুনতে তারা খুব পছন্দ করে। জি যদি আল্লাহর আপনারা ডাকেন আল্লাহ কিন্তু খুশি হয়। জি তাই অনেকে কি করে চুরি করে আল্লাহকে ডাকে, আল্লাহ ধরা পড়ে যেমন আল্লাহকে ডাকে, তবু কিন্তু আল্লাহ তার চোরেরও কিন্তু কথাটা আল্লাহ শোনে। আচ্ছা আচ্ছা। আর আমরা কি করি অনেক সময় ভালো কাজ আমরা করার সময় কিন্তু আল্লাহকে ডাকি না। যখন আল্লাহ কেউ চুরি করে আল্লাহকে ডেকে, খারাপ কাজ করে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার চুরি বানায়। যে খারাপ কাজ করে আল্লাহকে ডাকে তার আল্লাহ খারাপই বানায়। আপনি যদি এইসব খারাপ কাজ বা অবৈধ কাজ না করে আল্লাহকে না ডাকেন, আমি মনে করি ভালো। আল্লাহকে সবসময় ডাকতে হবে, ভালো কাজ করে আল্লাহকে ডাকেন, আল্লাহ দেখবেন আপনাদের অবশ্যই ভালো কাজ করে। জি অবশ্যই। আপনি খারাপ কাজ করে আল্লাহকে ডাকবে, আল্লাহ ডাক শুনবো। আপনি খারাপ কাজে আল্লাহ করাইবো, আপনি চুরি করে আল্লাহ ভালো কাজ করাইবো না। চুরি করে ডাকবেন, আল্লাহ আপনি চুরির কাছে দিব, যে চুরি করে তোমাকে ডাকি, তুমি তুই চুরি হোক। তাই আমি সবাই আবারও বলি, আমরা আসুন আল্লাহকে ভালো কিছু করি, আল্লাহকে তখন ডাকবো। আমরা একটা জন্মদিন হলে আমরা আল্লাহকে ডাকি না, আমরা বার্থডে দিয়া জি আমরা কি ছেড়ে দিই, আমরা মনে করি এটা গান বাজনা করি, ই করি, ডিজে করি, নাচি গাই, কিন্তু আমরা কখনো আল্লাহকে আমরা কখনো একটু স্মরণ করি না। আমার মেয়ের জন্মদিন বা ইসের জন্মদিন আমরা একটা আল্লাহ স্মরণ করি, যে মানুষের খাওয়াই কোরআন কত পরে, কখনো আমরা তাকে স্মরণ করি না। আমরা কি করি ডিজে। পরীক্ষা দেওয়ার সময় যে লিখতে যাই তখন আল্লাহকে ডাকি, জি যে পরীক্ষা পাশ করে যাই তখন আমরা ডিজে আরম্ভ করে দিই। এটা ঠিক না। পাশ করার পরে আল্লাহকে আরো বেশি ডাকতে হবে, আল্লাহ তোমার জন্য পাশ করছি। আমরা সেই শুক্রিয়া আদায় করি না, আমরা শুক্রিয়া আদায় করি কারে, ডিজে পার্টি দিয়া বন্ধু বান্ধব হইলে আমরা রঙ্গারঙ্গি করি, ডিম মারি, পশা মারি, এটা মারি, ফেরেন পার্টি করি, সেই পার্টি করি। আমাদের তখন আল্লাহকে স্মরণ করা উচিত। হ্যাঁ ধন্যবাদ। যেহেতু আপনি মুসলিম সম্প্রদায়ের একজন ব্যক্তি, চমৎকারভাবে আপনি সেইভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন। আপনার কাছে একটি প্রশ্ন, যেহেতু আমরা সংখ্যা গরিষ্ঠ এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু অনেক সম্প্রদায় আছে, জি, তাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করে থাকেন? আসলে যার যার ধর্ম জি তার কাছে জি। মানুষ হিসাবে সকলের সমান। সকলেই সমান। ধন্যবাদ। আজকে একটা হিন্দু কালকে মুসলমান হতে পারে, জি একটা মুসলমান কালকে হিন্দু হতে পারে। জি অবশ্যই এটা হলো তার ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ এখানে আজকে একটা লোক হয়তো বিধর্মী থাকতে পারে, ই ধর্মী থাকতে পারে, আচ্ছা। কিন্তু কালকে সে আরেক ধর্মে আসতে পারে। জি জি কিন্তু মানুষ হিসাবে আপনার সবসময় তাকে সম্মান করবেন। জি মানুষ হিসাবে এই সব ধর্ম, যার যার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার যেমন বড়, তার ধর্ম তার কাছে বড়, জি জি এর ধর্ম আর কাছে বড়। আমি কেউ মনে কেউকে করি বাধা দেওয়ার কারো- প্রয়োজন নেই। আমি মনে করি কারো বাধা দেওয়া ঠিক, তার ধর্ম তারা পালন করতে দেন, আমার অবশ্যই, ধর্ম আমাকে অবশ্যই, পালন অবশ্যই। করতে দেন। কিন্তু আমার দেখতে হবে কারো ধর্ম নিয়ে যেন কারো ডিস্টার্ব না হয়। না। এখন আমি ধর্ম পালন করতে গিয়া আরো জনের ক্ষতি করলাম, তাহলে আমার এই ধর্ম মনে করি এটা আসলে ঠিক না। ঠিক না। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ পড়তে গিয়ে যদি আপনার দ্বারা কাশির দ্বারা যদি কারো ডিস্টার্ব হয়, আপনি নামাজ হবে না। আচ্ছা তাই কারো ডিস্টার্ব করা যাবে না, Disturb ডিস্টার্ব করা যাবে না। আর আমরা ধর্ম পালন করতে গিয়ে আমি আরো যদি ডিস্টার্ব করলাম, গান বাজাইলাম, বাজনা বাজাইলাম, ই করলাম, বাইরে বাজাইলাম, এই ডিস্টার্ব আমি মনে করি না করাটা না সবচেয়ে করা বেটার। হ্যাঁ ভালো। ওইভাবে ধর্ম পালন করাটা হ্যাঁ, ভালো। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে কিন্তু বিশ্বের মধ্যে একটি উদাহরণ, যে দেশে অসাম্প্রদায়িক চেতনার কিন্তু সেখানে সমাজ গড়ে উঠেছে। আমরা সত্যিকার অর্থেই সকলেই একটি জায়গায় কিন্তু অবস্থান করি, যার যার জায়গা থেকে শেষেই কিন্তু দিন যাপন করে থাকি। বাট একজন আরেকজনের কিন্তু সেটা বাধা তো দেই না। বিশ্বের অনেক দেশ বলে থাকে অসাম্প্রদায়িক চেতনার দেশ, কিন্তু ন, সেখানে কিন্তু দেখা গিয়েছে প্রভাব বিস্তার হয়ে থাকে। একমাত্র বাংলাদেশ কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু অন্যান্য দেশ থেকে অনেকটা আলাদা। সেখানে সকলের সহযোগিতা নিয়েই চলাচল করে থাকে, সকলের সহযোগিতা আন্তরিকভাবে হাত বাড়িয়ে থাকে। এইভাবে আমরা একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ি, যেখানে থাকবে না কোনো আহাজারি, যেখানে থাকবে না কোনো একে অপরের সাথে মারামারি, যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ। আমরা সেইভাবে সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করি। আসুন সকলে চমৎকারভাবে যাই। আচ্ছা সিদ্দিক সাহেব, যেহেতু আপনি স্কুলে একটা স্বনামধন্য একটি স্কুল, যেটাকে আমরা বলে থাকি ইসরায়েল রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়,
এই স্কুলের দীর্ঘ তিনবারের নির্বাচিত আপনি সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষকদের কতটুকু আন্তরিক সহযোগিতা আপনি সেখানে পেয়ে থাকেন? আসলে একটা প্রতিষ্ঠান চলাইতে গেলে ভালো থাকে, জি, খারাপও থাকে। হ্যাঁ, তাই শিক্ষক, আমাদের প্রধান শিক্ষক আছে, জি, যিনি উনি হলো প্রশাসনিক দায়িত্ব। আচ্ছা আচ্ছা, উনি শিক্ষক নিয়ে ওনাকে আমি জিজ্ঞাসা করি আচ্ছা। যে শিক্ষক যা আছে এটা ওনার মাধ্যমে চলবে, আচ্ছা আচ্ছা, উন্নয়ন যা আছে এটা আমাদের মাধ্যমে চলবে। জি। সব আমাদের কমিটি আছে, আমরা উন্নয়নের ব্যাপারে দেখবো। আচ্ছা। শিক্ষার ব্যাপারে যদি আমাদের প্রধান শিক্ষক আছেন, জি জি, উনি ওটার প্রশাসনিক কর্মকর্তা, উনি এটা দেখভাল জি, করেন হ্যাঁ। এবং আমি মনে করি ওনারা খুব ভালো আছেন। ভালো, জি, ধন্যবাদ ধন্যবাদ। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সুপ্রিয় দর্শক, যেহেতু একটি টুর্নামেন্টের আপনি দীর্ঘদিন যাবত সেখানে প্রতিদিন আপনাকে মাঠে পাই, এই যে মাঠে যান কিরকম আনন্দ লাগে মাঠে গেলে? আসলে আরজিয়ান ওসমান চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট 2021 আমরা জিতে পেরে আমাকে অনেক নিজের কাছে অনেক অনেক ভালো মনে জি, হচ্ছে। কারণ আমাদের নারায়ণগঞ্জের সম্মানিত এমপি সাহেব, জননেতা আল্লাহ রাকিব শামীম ওসমান সাহেব, জি, ওনার কৃতজ্ঞতা আমরা কখনো দিতে পারবো না হয়তো, কিন্তু এই একটু সাধারণ তার সুযোগ্য সন্তান ওয়ান ওসমান সাহেবের ছেলে জি, আরজিয়ান ওসমানের নামে জোট করতে পেরে আমাকে নিজেকে আমার অনেক ধন্য মনে হয়। এবং জি, আজকে করোনার আরম্ভ হয়েছে, আরম্ভ হওয়ার পর এখন একটা খেলা নেই, মাঠে কিন্তু ফুটবল খেলা ছিল না। আচ্ছা, তাই ক্রীড়া সংস্থার সেক্রেটারি সাহেবের সহযোগিতায় এই খেলাটা চলাতে পেরে জি, আমি জি। নিজেকে অনেক ধন্য মনে করি। আজকে এই মাঠে ফুটবলটা আমরা নতুন করে ফিরে পেয়েছি হ্যাঁ। করোনার পরে। এই জন্য আমি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক টিটু ভাইকে আবার আন্তরিক অভিনন্দন জি, জি, জি। আপনি কি ওনাদের কাছে একটু আবেদন জানাবেন আমাদের সেই ওয়ান ওসমানের কাছে, যেন এই নামটা সকল বছর আমরা একবার করে পাই খেলার মাধ্যমে? একটু আবেদন করবেন। আসলে আমার তাদের ফুল ফ্যামিলির কাছে আমার আবেদন, জি, তাই হয়তো আজকে আমরা চলাইছি, আগামীতে যেন এই আরজিয়ান ওসমান যদি আমরা ভালো যদি কিছু করতে পারি, জি। যদি আমরা রাখতে পারি, আপনারা আগামী বছর ইনশাল্লাহ যদি আমরা নাও পারি আপনারা জি। চলাইবেন, এটাই আপনারা হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু আপনার 13টি দলকে নিয়ে আপনারা কিন্তু সেখান থেকে যাত্রা শুরু করেছেন, যাত্রা প্রায় মধ্যখানে কিন্তু এখন অবস্থান আপনাদের। সেই অবস্থানে আজকে একটি খেলা হয়েছে, সেখানে আমরা দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই যে আমরা তো চাই সবসময় হাড্ডাহাড্ডি লড়াই হোক, কিন্তু মাঝে মধ্যে মানসিকভাবে কিছু লড়াই দেখি, যে লড়াইটাকে আমরা বিচ্ছিন্ন লড়াই বলে থাকি, সেই লড়াই যেন আর না হয় সেই জন্য কি সেই 13টি দলের সকলে যারা কর্ণধার আছে তাদেরকে বিনয় সহিত কি আপনি সেখানে বলবেন কিছু? আমি সবসময় একটা কথা বলি, সেটা হইল যারা অংশগ্রহণ করে তারাই বড়, যারা জি। চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু বড় হয় না। বড় হয়, চমৎকার কারণ কথা। যারা অংশগ্রহণ করছেন এই জন্য আপনি চ্যাম্পিয়ন হতে পারছেন। জি, যদি তারা অংশগ্রহণ নাই করতো তাহলে আপনি চ্যাম্পিয়ন হতে হতে পারতেন। পারতেন না। একটা মানুষ পড়ালেখায় ফার্স্ট হয়, যদি হ্যাঁ। অন্য ছাত্র না পরীক্ষায় তো আপনি ফার্স্ট হতে পারবেন না। ফার্স্ট হতে পারতেন না। ও, যারা পরীক্ষায় অংশগ্রহণ করছে তারাই ফার্স্ট হয়। আমি হ্যাঁ। মনে করি যে 13টা টিম অংশগ্রহণ করছেন, যারা চ্যাম্পিয়ন হতে পারবেন তারাই ফার্স্ট হবেন আমার মতে। জি জি, আর যারা চ্যাম্পিয়ন হবেন এটা হলো আরেক সাবজেক্ট। জি জি, এর ভিতরে আপনি যেতে আমরা যদি 13টা দল যে আজকে যদি এই দুইটা দলই খেলতো, দুইটা দলই চ্যাম্পিয়ন দেয় তো আমরা রানার্স আপ চ্যাম্পিয়ন, এটা কোনো সম্মান থাকতো না। থাকতাম। আর খেলাধুলার ব্যাপার ফুটবল এর ভিতরে একটু একটু হবেই আচ্ছা। দর্শক, তারপরেও এটা চলাই নিতে হবে। কারণ হ্যাঁ। ফুটবলটা হলো এরকম একটা জিনিস, জি। এটা তো ক্রিকেট খেলা যেমন একটা ভদ্র খেলা, জি। ফুটবলটা আসলে তেমন একটা না। এটা আচ্ছা, আমার এই বই আল্লাহ গ্যাঞ্জাম হকি খেলা, জি। ফুটবল খেলা কিছু খেলা আছে, তারপরেও জনপ্রিয় একটা খেলা। জি, আমরা যে খেলাটা না হারাইতে পারি, সকল কিছু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আপনারা যে 13টা খেলা পাচ্ছেন আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সামনে যেন আমরা যদি টুর্নামেন্ট নাও করতে পারি কোনোদিন, তারা তাদের ওসমান পরিবার থেকে যে টুর্নামেন্টটা চলাইতে পারে, আপনাদের যে ভালো
যে কিছু করেন ইনশাল্লাহ ওনারাই একদিন চলাবে এই টুর্নামেন্টটা, ওনারাই চলাবে অবশ্যই, বা আমাদের মধ্যে আরো জন এসে এরাও চলাবে। জি, জি। ওনারা যারা মায়া করেন না, ফ্যামিলি যারা মায়া করেন তারাও চলাবে। এই যে ধারাবাহিক থাকে, এটা আবার অবশ্যই। ওসমান পরিবারের প্রতি দাবি থাকে সবসময়। পরবর্তী দেখা গেছে আপনাদের তো আরো কিছু নাকি চিন্তা ভাবনা আছে, অন্তত 15-14 এরকম কি আছে চিন্তা ভাবনা? আসলে আমরা যে টুর্নামেন্টটা এখন ছেড়েছি, জি, এই বয়সে আসলে খেলাধুলা নাই। 16 বছর 17 বছর খেলাধুলাটা নাই। সব জায়গায় 15 হয়, হ্যাঁ। 14 হয়, 12 হয়, কিন্তু ওই যে 16-17 বছরের বাচ্চাদের কোনো খেলা নেই। এই আচ্ছা। ছেলের এইগুলা একদম হয়ে গেছে। হুম। তো এই খেলাটা দেওয়ার অর্থ হইল তারা যেন ঢাকা 3rd ডিভিশন, জি। 2nd ডিভিশন, 1st ডিভিশন তারা যেন জি। ডাক পায়, এই জন্য আমরা টুর্নামেন্টটা করছি। হ্যাঁ। এখন যে বাচ্চারা আছে আমি দেখতেছি অনূর্ধ্ব 12-14, জি, জি। তারা এখন সবাই উঠতে বলে লেগেছে। জি, জি। কারণ আমরা এই টুর্নামেন্টটার ভিতরে প্রত্যেকটা টিমে 10টা করে বল দিয়েছি, জি, জি। এবং তাদের যাতায়াত ভাড়াও দিতেছে, জি, যা অন্যান্য টুর্নামেন্টে এটা করে না। জি। আমরা যে কাজটা করেছি, আফজাল ওসমান সাহেবের নামে যে খেলাটা ছেড়েছি, এই খেলার ভিতরে সবাইকে 10টা করে বল দিয়েছি, তারপর হ্যাঁ। এবং তাদের যাতায়াত ভাড়াটা আমরা দিই। কারণ একটা টিম চলাইতে বহুত কষ্ট, একটা টিম সিদ্ধিগুলো যেতে আসতেছে, তাদের প্রতিটি খরচ অবশ্যই। এখন ওই লোকটার উপর একটা বিরাট কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ। তাই আমরা এই টুর্নামেন্টের জন্য মোটামুটি অনেক যে বেশ সুন্দর দেখতে জি, কত চেষ্টা করি, হ্যাঁ। কত কিছু করি, তারপরে যে টুর্নামেন্টটা সুন্দর হয়, সুন্দর। সুন্দরভাবে শেষ করতে পারি, তাদের ওসমান পরিবারের যেন ভালো থাকে, এরই আমরা চিন্তা করি। হ্যাঁ। আজকে একটা বিশৃঙ্খলা হয়ে গেলে তারা সবসময় বলবো জি। যারা আপনার তারা খারাপ হয়েছে। খারাপ তাই হয়েছে। আমরা সবসময় মাঠে পড়ে থাকি যে টুর্নামেন্টটা আসলে সুন্দরভাবে শেষ করি। জি, জি। আর যদি দেখি সুন্দরভাবে তারা চলাইতে পারে, ইনশাল্লাহ সামনে আমরা ওদের ওসমান সাহেবের সাথে কথা বলবো, বলে যদি ওনারা বলে যে না ঠিক আছে বাচ্চারা খেলতে চায়, বাচ্চারা যদি আসে তারা বলে, তাদের জি, জি, অনুমতি নিয়ে হ্যাঁ। আমরা ইনশাল্লাহ আবার চলবো। যাক, আলহামদুলিল্লাহ, আমরা সে আশা ব্যক্ত করি। সুপ্রিয় দর্শক, যেহেতু এই টুর্নামেন্টে আপনারা প্রতিদিন উপস্থিত থেকে কিন্তু আমরা দেখেছি গ্যালারিতে কিন্তু অসংখ্য দর্শকরা আসেন। দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের সেই ওসমানী পৌর স্টেডিয়ামে আসা অনেকটা বন্ধই হয়ে গিয়েছিল। আবার যে আপনাদের আসার যে একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের সেই ইসরায়েল সমাজ উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনা এবং সার্বিক সহযোগিতায় আফজাল ওসমান পরিবারের পক্ষ থেকে, এবং সেটা যেন সকল সময় অব্যাহত থাকে সেই দোয়া করবেন, এবং ওনারা যেন আমাদের সাথে সকল সময় থাকেন। যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট 5 মিনিট আপনার কাছে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি, যেটাকে আমরা পেনাল্টি শুট আউট বলে থাকি। আপনার তো একজন ক্রীড়া ব্যক্তি, ক্রীড়া মনোভাবাপন্ন হিসাবে দীর্ঘদিন যাবৎ এই ক্রীড়ার সাথে আছেন, এবং বিশেষ করে যেহেতু নারায়ণগঞ্জের একজন সন্তান আপনি, যে নারায়ণগঞ্জ সন্তান হিসেবে আমরাও গর্ব করি, আপনিও গর্ব করেন। তারপরেও বাংলাদেশের যে ক্লাব পাড়াগুলো আছে, আবানি আছে, মোহামেডান আছে, ব্রাদার্স আছে, সেখানে অন্যান্য দল আছে, সেই দলগুলোর মধ্যে আপনি কোন দলটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? আসলে আমরা এখন তো আর, আগে আমরা ছোটবেলা সবসময় দেখতাম আবাহানি, মোহামেডান, জি, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স। তো আমি সবসময় মোহামেডানের সাপোর্ট করতাম আচ্ছা। মোটামুটি। তারপরে ইদানিং আর ওসব মানে আগের মতো না, জি, জি, ওসব জি। না, এখন ওই যে আকর্ষণ আকর্ষণ কমে গেছে। আগে যেমন আবাহানি মোহামেডান যেমন একটা আকর্ষণ ছিল সবার জি, মাঝে, জি, আপনার জি, মাঝে, জি। সবার মাঝে একটা আকর্ষণ ছিল। যেমন হাবিব ভাই ছিলেন, জি, জি, আমরা মোহামেডান, হাবিব ভাই ছিলেন, জি। তখন আমরা দেখেছি অনেকই করতো। বর্তমান সময়ে কিন্তু আমরা মোহামেডানকে আবার উজ্জীবিত করার কিন্তু চেষ্টা চলছে, যার মধ্যে আমাদের সেই আলহাজ রফিকুল ইসলাম শামীম সাহেব আলীগঞ্জে, উনি সেখানে অ্যাডমিন হয়ে কিন্তু আমরা নারায়ণগঞ্জকে আবারও কিন্তু জাগিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। তার চেষ্টাটা অনেকটা সফলতারও কিন্তু মুখ দর্শন করেছে, আমরা দেখেছি। যেহেতু উনি প্রতিদিন কিন্তু মোহামেডানের খেলা হলেই এবার বাংলাদেশের যে অঞ্চলে হোক সেখানে দৌড়ে যান। তার মধ্যে আমাদের তোয়াসিন হাসান, তিনিও কিন্তু সেখানে যান, আমাদের যে ক্যামেরাম্যান এবং ধনী স্পোর্টসের যে কর্ণধার, তিনিও সেখানে যান। তিনিও কিন্তু আপনার মতনই কিন্তু আমরা মোহামেডানের একজন দর্শক। যেহেতু আমরাও চাচ্ছি, এবং সেখানে আমাদের সেই বিশেষ করে আমাদের যে সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, হ্যাঁ, তিনিও কিন্তু আমরা দেখেছি সেই আমরা মোহামেডানের কিন্তু একজন কিন্তু সমর্থক হিসেবে তিনিও কাজ করে যাচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় নাসির ভাই। হ্যাঁ, এবং সেই আমরা মোহামেডানকে জাগ্রত করার চেষ্টাটা যদি আরো একটু ভালো হয়, যেহেতু আপনার একজন সাপোর্টার হিসেবে অনেকদিন পরে জানতে পেরেছি, আপনারা কি সহযোগিতা সেখানে ওনারা কামনা করতে পারেন? যেহেতু যে বললাম
ছোটবেলা জি আমরা মোহামেডান কালচার আমিদের খেলা আমার খুব ভালো লাগে। অবশ্যই তাই তিনি হেড করে অনেক ভিড় করতেন। হ্যাঁ। কানুন ভাই ছিলেন, কানুন ভাই ছিলেন, সাব্বির ছিলেন, জি আরো অনেক দামি প্লেয়ার আমাদের হ্যাঁ। এমিলি ছিলেন মোহামেডানে, অনেক ভালো খেলতেন। তারপর ইসে খেলতেন ভালো, নাম জানি কি ওই মানে ভালো 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 খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় জি খেলতেন। এটা আমাদের খুব ভালো লাগতো, এই জন্য আমরা মোহামেডানকে জি 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 যাই হোক, তাহলে আপনার কিছুটা সহযোগিতা ওনারা আপনার থেকে চাইতেই পারে, যেহেতু আপনার একজন ভালো ক্রীড়াপ্রেমী এবং ক্রীড়া ব্যক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, যাই হোক, তারপরে বাংলাদেশের বাইরে বিশেষ করে কোন দেশের ফুটবলের দেশটাকে আপনি ভালোবাসেন বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে আসলে আমার বার্সেলোনা খেলা খুব ভালো লাগে। জি জি ক্লাব হিসেবে আর কি। জি, আপনি জাতীয় দেশ হিসেবে? জাতীয় দেশ হিসেবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা সাপোর্টার, যেহেতু কিছুদিন আগে আমরা দেখেছি সেই আর্জেন্টিনার যে ছিলেন ফুটবল শৈলীর যে কারিগর এবং ফুটবলের যে মাস্টার ছিলেন আমাদের আর্মান্ডো ডিয়াগো ম্যারাডোনা, তিনি সেখানে কিন্তু 22 বিশেষ করে আমরা দেখেছি সেখানে 25 নভেম্বর তারিখে কিন্তু তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন। সেইটা আমাদেরও অনেকটা কিন্তু মনের ভিতরে সেই কান্না বিজড়িত সেই দিনটি আমরা বারবার কিন্তু মনে করি, যেহেতু এই ধরনের ব্যক্তিরাই কিন্তু বাংলাদেশের ফুটবল সহকারে বিশ্বের ফুটবলকে একটা জাগরণ জাগিয়ে তুলে গিয়েছিলেন। সেই ম্যারাডোনা আজকে নিয়ে আমরা আজকের অনুষ্ঠান পক্ষ থেকে আমরা ম্যারাডোনার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় দর্শক, যেহেতু আমরা চমৎকার কথোপকথনের আড্ডায় আমাদের সেই আলোচনার মাধ্যমে আমরা যাকে আজকে উপস্থিত করেছি, তিনি হচ্ছেন আমাদের নারায়ণগঞ্জের অত্যন্ত সুপরিচিত যে জায়গাটিকে আমরা বলে থাকি ক্রিয়াটি পল্লী, ক্রিয়াটি আমাদের এলাকার যে এলাকায় কিন্তু প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জের কেন্দ্রীয় স্টেডিয়াম, যে স্টেডিয়ামটির নাম হচ্ছে আমাদের সেই ওসমানী পৌর স্টেডিয়াম, যে স্টেডিয়ামটি 1972-73 সনের দিকে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতা উত্তর, এবং তারই পাশে আরেকটি কিন্তু ক্রীড়া কমপ্লেক্স, যেটা ক্রিকেট কমপ্লেক্স হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের সে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা ক্রিকেট কমপ্লেক্স। আমাদের সে দুটি স্টেডিয়ামে কিন্তু সেই ইসদের এলাকার কিন্তু আজকের সূর্য সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এবং কথোপকথনের মধ্য দিয়ে জানতে পেরেছি উনি একজন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ক্রীড়া সেবকের, বিশিষ্ট সেখানে শিক্ষানুরাগী। তাহলে আজকে আমাদের ধনী স্পোর্টসের পক্ষ থেকে যারা আপনার অনুষ্ঠানটি অবলোকন করেছে, দেখেছে, তাদের ব্যাপারে যদি দু চারটে কথা বলেন। আজকে যারা এই অনুষ্ঠানটি দেখেছেন সকলকে আমি জানাই আমার প্রাণ ঢালা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি যারা আজকে দেখেছেন একটু শেয়ার করে দিবেন, যেটা আপনি দেখবেন, আপনার বন্ধু বান্ধবরা দেখবে, আপনার সুধীজনরা দেখবে, এটি আমরা আপনাদের কাছে এই প্রার্থনা করতে পারি, যেহেতু আপনাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকি। এবং আজকে শুধু খালি আমাদের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা শেষ হতে চাই না, যেহেতু আমরা কাজের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনটাকে পার করে দিতে চাই। যারা কাজ করতে চান নেমে পড়ুন, যেভাবে ওনারা নেমে পড়েছিল একটি সময়, যেহেতু উনি বলেছিলেন অর্থনৈতিক অবস্থা খারাপের মধ্য দিয়ে আমাদের মানসিক অবস্থা খারাপ ছিল না, সেইভাবে আজকাল গড়ে উঠেছে সে বন্ধন ফুটবল কোচিং সেন্টার, সেভাবে গড়ে উঠেছে ইসদারি সমাজ উন্নয়ন সংস্থা, সেভাবে গড়ে উঠেছে বিভিন্ন ক্রীড়াঙ্গন এবং বিভিন্ন আমাদের যে শিক্ষাঙ্গন। এইভাবে এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে যদি আমরা আমাদের সেই সমস্ত জায়গাটাকে চমৎকার একটা বাগানে পরিণত করতে পারি, সেখানে আমাদের সার্থকতা নিহিত হবে। এবং আমরা যদি জানতে পারি যে ধনী স্পোর্টসের মাধ্যমে এই ধরনের অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থে আপনাদের কিছুটা হলে জাগাতে পেরেছি, সেখানে আমাদের কিন্তু সার্থকতা। সুপ্রিয় দর্শক, তাহলে আজ আর নয়, নো মোর নাইট। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সেখান থেকে কিন্তু করোনা ভাইরাস থেকে একটু বিরত থাকুন, নিজেকে সুস্থ রাখুন, অন্যকে সুস্থ রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সেখানে শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি নজরুল ইসলাম সকলের কাছ থেকে আরেকবার দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।